প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সালামি স্টিল নিবেদিত গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম ওমরাও খান। দর্শক, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক বনে যাওয়ার অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের তলব করেছে দুদক। এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ, তাঁর স্ত্রী, 3 মেয়ে ও এক স্বজনের নামে থাকা ৩৪৫ বিঘা জমি এবং রাজধানীর অভিজাত এলাকায় থাকা বিশাল আকারের 4টি ফ্ল্যাট ক্রয় করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা 33 অ্যাকাউন্ট এবং বিভিন্ন কোম্পানির শেয়ারও ফ্রিজ করা হয়েছে। সম্প্রতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে কারা সৃষ্টি করেছে প্রশ্ন রেখে বিএনপি বলেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ দুর্নীতিবাজ লুটপাটকারীদের আশ্রয়স্থল। এদিকে বেনজির কিংবা আজিজ যদি অপরাধী হয় তবে তাদের শাস্তি পেতেই হবে দাবি করে আওয়ামী লীগ বলছে, কোনো অপরাধী শেখ হাসিনার আমলে ছাড় পাবে না। ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেছেন, বিএনপির আমলে সাবেক আইজিপি আশরাফুল হুদার বিচার কি করা হয়েছে? অন্যদিকে বিশ্লেষকদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বেনজির কিংবা আজিজরা যখন ক্ষমতায় থাকে তখন তাদের অনিয়ম, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের লাগাম টানার কোনো ব্যবস্থা কি রাষ্ট্রযন্ত্রে নেই? চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে কেন তখন অকার্যকর হয়ে যায়? এমন বাস্তবতার দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আজিজ বেনজিরের লাগাম কার হাতে। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান শাহিদুর রহমান টেপা। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন স্ক্রলে দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয় আজিজ বেনজিরের লাগাম কার হাতে। এটি প্রশ্ন আপনার কাছে। না, ধন্যবাদ। আমার জন্য আসলে খুবই বিব্রতকর। এর কারণ হলো তারা যখন খুব ভালো অবস্থানে ছিলেন এবং আমারও যখন খুব সুসময় ছিল, তখন তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং সেই ব্যক্তিগত পরিচয় এবং সম্পর্কের মধ্যে সেই সময়টিতে আমি দুজনকে খুব ভালো মানুষ হিসেবে দেখেছি। অর্থাৎ মেট্রোপলিটন কমিশনার হিসেবে জনাব বেনজির সাহেবকে, ডিআইজি বা অতিরিক্ত আইজি অ্যাডমিন হিসেবে হেডকোয়ার্টারে, এবং জেনারেল আজিজ যখন বিজিবির ডিজি ছিলেন কিংবা সিলেটে জিওসি ছিলেন, এই সময়টা পর্যন্ত আমি তাদেরকে চিনতাম। তো আইজি হওয়ার পরে বেনজির সাহেবের সঙ্গে আমার কখনো দেখাও হয়নি, কথা হয়নি। আর সেনাপ্রধান হওয়ার পরে তার সঙ্গে আমার কোনো কথাবার্তা হয়নি। কিন্তু অতীতে আমি তাদেরকে যে জায়গাতে দেখেছি, যেভাবে তাদের কর্মকাণ্ড দেখেছি, দে আর ভেরি জেনারাস। মানুষকে সাহায্য করার ক্ষেত্রে, কমিউনিকেশন করার ক্ষেত্রে, এবং বিশেষ করে আওয়ামী লীগের সাথে আজিজ সাহেবের বা বেনজির সাহেবের আসলে কতটুকু সম্পর্ক আগে ছিল আমি জানি না, বাট যে সময়টাতে আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে তারা তাদের যে তকদির, এই তকদিরকে মিশিয়ে ফেলেছে এবং তারা ধরেই নিয়েছে যে আওয়ামী লীগ থাকলে তারা আছে এবং আওয়ামী লীগ যদি না থাকে তাদের কোনো অস্তিত্ব নেই। তো তাদের শয়নে স্বপনে আওয়ামী লীগের কল্যাণ, আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা বা ক্ষমতা আনার জন্য যে মিশন এবং ভিশন, পুরোটা সময় তারা সেখানে ব্যয় করেছেন। তো সেই মানুষগুলো আইজি হিসেবে দায়িত্ব পালন করে, তারপরে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আজ অবসরে আছেন। অবসরে আসার পর অনেকগুলো এলিমেন্ট, একেবারে সাধারণ মানুষ, মিডিয়া, তাদের প্রতিপক্ষ, এমনকি সরকারের অনেক কর্তা ব্যক্তিও বটে, যেভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, অবস্থা দৃষ্টি আমার কাছে মনে হচ্ছে যে তারা যে কোনো একটা সময় আইজি ছিলেন, আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল, এরকম মনে হচ্ছে না। মনে হচ্ছে যে তারা জামাতের এজেন্ট হয়ে বা বিএনপির এজেন্ট হয়ে তারা কতগুলো এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং আওয়ামী লীগকে ওই তাদের ক্ষমতাকালে বলতে চেয়েছেন রাইট, ওই অর্থাৎ আইজি হিসেবে বেনজির সাহেব যা করে এসেছেন তাতে আসলে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, বিএনপির উপকার হয়েছে। জেনারেল আজিজ সেনাপ্রধান হিসেবে
আওয়ামী লীগের জন্য যা কিছু করেছেন ওই সময়টাতে, তাতে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, বিএনপির উপকার হয়েছে। আওয়ামী লীগের আচরণ দেখে আমার কাছে আপাতত সেটাই মনে হচ্ছে। এবং তারা, অর্থাৎ আওয়ামী লীগ এখন ক্ষমতাসীন, এই দুজনকে ওন করছেন না, ডিজন করছেন না, বরং তাদেরকে একটা একেবারে বাঘের খাঁচার মধ্যে ফেলে দিচ্ছেন। তো এটা আমার কাছে খুব একটা আশ্চর্য বিষয় লাগে। এর কারণ হলো যে আপনি পশ্চিমা দেশে থেকেছেন, আমিও কম বেশি যাতায়াত করেছি। মানুষের নেতৃত্বের যে অন্যতম গুণাবলী, সেটা হলো যে কোনো মন্দ অবস্থায় কাউকে ওন করা। এখন তারা যদি আইজি অবস্থায় বা সেনাপ্রধান অবস্থায় যদি কোনো অন্যায় করে থাকেন, তার দায় দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে, সরকারকে নিতে হবে। বিচার যদি হয়, কিন্তু এখন তো নিতে চাইছে না, তারা বলছে যে রাইট, এটা আওয়ামী লীগের জন্য দুর্বলতা এবং আওয়ামী লীগের জন্য আরও নতুন বিপদ এবং বিপত্তি ডেকে আনবে। এবং এই যে আওয়ামী লীগ যে দায়িত্ব নিতে চাচ্ছে না, এর ফলে ব্যক্তিগতভাবে জনাব বেনজির, তার যা ক্ষতি হবার হয়ে গেছে, আজিজ সাহেবের যে ক্ষতি হবার তা কিন্তু হয়ে গেছে, কিন্তু অনাগত দিনে এটা যদি কন্টিনিউ থাকে, আওয়ামী লীগের যে ক্ষতি হবে সেটা আজিজ সাহেব বেনজির সাহেবের সাথে আরও কয়েকশো গুণ বেশি হবে। ধন্যবাদ। প্রশান্ত ভূষণ বলে আওয়ামী লীগের দায় নিতে হবে, গোলাম রনি বললেন। প্রথমত ওনারা কি আওয়ামী লীগের সদস্য ছিলেন? সরকারের, অর্থাৎ বলতে চেয়েছেন যে আওয়ামী লীগ সরকারের দায় নিতে আওয়ামী হবে। লীগকে দায় কেন নিতে হবে? 2 নম্বর, আমি একটু এটার মেরিটে যাই। তাহলে আমি প্রথমে জেনারেল আজিজ সাহেবকে নিয়ে বলি। যেই নিষেধাজ্ঞা করা হয়েছে, যে অভিযোগ করা হয়েছে, আজিজ সাহেবকে কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল? ওনার বিরুদ্ধে কী কী অভিযোগকে জানানো হয়েছিল? সরকারকে কী হয়েছিল? যেই বাহিনীকে উনি সার্ভ করেছেন সেই বাহিনীকে কী করেছে? কিচ্ছু করেনি। আপনি রুল অফ ল দাবি করেন, সব কিছুই করেন, আমরা অভিযোগের গুণাগুণ পরে বিচার করব, কিন্তু আপনি তো জানতেও দেননি অভিযোগটা কী। আপনি খালি বললেই তো হবে না যে সেক্রেটারি অফ স্টেট কনভেন্স। আল জাজিরায় যে প্রতিবেদনটা করেছিল, সেই প্রতিবেদনে কমপক্ষে একটি পার্টিসিপেট যারা ছিল তাদেরকে তো স্টেট ডিপার্টমেন্ট সরাসরি ফান্ডিং দেয়, এবং তারা কখনো অস্বীকারও করেনি, গোপনেও করেনি। তা আপনি তাকে ফান্ডিং করলেন, সেই ফান্ডেড অ্যাক্টিভিটিসে এখানে কন্ট্রিবিউট করলো, অংশগ্রহণ করলো। আমি ধরে নিলাম যে এটি ওনারা কনভিন্সড হয়েছেন। তো জেনারেল আজিজ সাহেবকে কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিলেন? তাছাড়া আমি যে আপনিও পড়েছেন, ওনার মূলত দেখা গেল যে উনি নাকি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করবার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখেছেন। ঘুরে ফিরে এটাই মূল কথা। বাকিটা তো একটু সেন্সেশনালাইজ করতে হবে, করার জন্য। তো উনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে কীভাবে ক্ষতিগ্রস্ত করলেন? 14 সালে উনি বিজিবি প্রধান ছিলেন, নির্বাচন হয়েছে। 18তে উনি সেনাপ্রধান ছিলেন, নির্বাচন হয়েছে। ঘুরে ফিরে তো সেই একই কথা, যে এই নির্বাচন সঠিক হয় নাই, এই নির্বাচন বিশুদ্ধ হয় নাই। এটা তো ওনারা আগেও বলেছেন। তা আমি গুণাগুণে যাব না, যেহেতু অভিযোগটা দেয়নি, আসেনি। না, কিন্তু অর্থমন্ত্রী বলেছেন যে জেনারেল আজিজের বিচার সেনাবাহিনী করবে এবং বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা সরকারের সমর্থন আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? অর্থমন্ত্রী না, আমি অর্থমন্ত্রী গতকালকে বলেছেন, আজকে সেটা হলো অর্থমন্ত্রী বলেছেন যে বাহিনী ব্যবস্থা নিতে পারে, রিটায়ারমেন্ট করলেও তো নিতে পারে। যদি সত্যি সত্যি, আমরা তো এটাই বলছি, যদি কোনো অভিযোগ থেকে থাকে, যারা এটা করেছেন তারা কি সেনাবাহিনীকে এগুলো দিয়েছিলেন? আর যদি না দিয়ে থাকেন, যদি এখন দেন, সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নিতে, অবসর গেলেও ব্যবস্থা নিতে পারে। সেনা আইনে অবসর যাওয়ার পরেও, ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছেন কালকে, লক্ষ্য করেছেন, সেটা করতে পারে। কিন্তু সেটি না করে আপনারা তো এটা সেন্সেশনালাইজ করেছেন। এরা কিন্তু সাধারণত ব্যক্তিকে জানায়, এরা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তার মানে কি? দে মেড ইট পাবলিক, সো দে হ্যাড অ্যান ইন্টেনশন। এবং এটার সাথে আমার ব্যক্তিগত ধারণা হলো, ডয়েচে ভেলের যে আমাদের আগামীকাল তো বিশ্ব শান্তি রক্ষী দিবস, আমাদের 168 জন দায়িত্ব পালনকারী জীবন উৎসর্গ করেছেন এবং 266 সিরিয়াসলি ইনজিউর্ড হয়েছেন। আমি এই সুযোগে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আপনি লক্ষ্য করে দেখেন, আমাদের যে পিস অ্যাসেট ইন্টারন্যাশনাল কমিটমেন্টের, এটি মুক্তিযুদ্ধের সময় থেকেই শুরু হয়েছে, যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। পরের লাইনটা কি ওখানে আছে? সারা বিশ্বের শান্তির শিবির বাঁচাতে আজকে লড়ি, যেটি যথাযথভাবে সংবিধানে আসছে, কমান্ডেড বাই বঙ্গবন্ধু পলিটিক্যালি। তা আজকে সেটাকে টার্গেট করা হয়েছে। আমরা কিছুদিন আগে থেকেই বলেছি, সিনেটরদের স্বাক্ষরের শেষ বাক্যটা যে জাতিসংঘের উচিত তাদেরকে বিরত রাখা। আবার এমইপিরা দিল কিছুদিন পরে একই কথা লিখেছে। তখন ফখরুল সাহেব কী বলেছেন? আমাদের সাথেও ওদের কথা মিলে গেছে, পশ্চিমাদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। যদিও এটা আরও পরে বলেছেন, কিন্তু ওই সময় তাৎক্ষণিকভাবে বলেছেন তাদের সাথে আমাদের কথা মিলে গেছে। তো আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনী,
আপনার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম থেকে বিরত রাখতে হবে, সেটা বিএনপি চায়, ওরাও চায়, তো দুই পক্ষের সাথে মিলে গেছে। তাহলে আপনি কি বলবেন? আপনি লড়াইটা বাংলাদেশ ভার্সেস বিএনপি করে ফেললেন না? আপনি আওয়ামী লীগের সাথে ঝগড়া বিবাদ থাকবে, মতান্তর থাকবে, বিরোধ থাকবে, কিন্তু আপনি লড়াইটা যখন এই আমার সশস্ত্র বাহিনীকে, আমার শান্তিরক্ষা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছেন, হু ইউ আর সাপোর্টিং? বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি একটু পশ্চিমের ডিসকমফোর্ট তৈরি করেছে, নো ডাউট। কারণ একসময় রিয়াজউদ্দিন বাজারে, বঙ্গবাজারে তাদের ব্যবহার করা ঢোলা ঢোলা প্যান্ট পরে আমরা ছোট করে পড়তাম, আর আজকে তাদেরকে আমি নতুন কাপড় পরাই। এই প্রবলেম তো আছেই। যে ইউএস স্টেটমেন্ট ডিপার্টমেন্টের যে স্টেটমেন্টে বলা হয়েছে যে আন্ডারমাইনিং অফ বাংলাদেশ ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, তাহলে এই দায়টা কি, তাহলে আপনারা কি কোনো স্ট্যান্ড নিয়েছেন, স্ট্রং স্ট্যান্ড নিয়েছেন যে এই এটাই কথাটি তো তো প্রশ্ন, জেনারেল আজিজের ব্যক্তিগত বিষয় না, এটা তো ইনস্টিটিউশনের বিরুদ্ধেই কথা বলছেন। এটাই তো বলছি। সেক্ষেত্রে আপনারা কি স্ট্রংলি আপনাদের অর্থাৎ সেক্রেটারিয়েটের ব্যাপারে কিছু বলেন? না, এটা স্টেট ডিপার্টমেন্ট এই অভিযোগ কাউকে দিয়েছে, কাউকে দেয়নি তো। এটা ওদের যে কি অভিযোগ সেটা প্রথম দিতে হয় অভিযুক্তকে, এটা পৃথিবীব্যাপী এস্টাবলিশড, তাকে দিতে হয়, দেয়নি। তার যে বাহিনীর কথা উনি সার্ভ করেছেন তাকে দেয়নি, সরকারকে দেয়নি। তাহলে কিসের জবাব দিব আমি? এবং তাকে শুধু বললেই তো হবে না, আপনি কি কি কারণে তাকে বলা মানে সরকারকে কি নয় এটি? না না, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনটাকে আন্ডারমাইন করবে কি একজন ব্যক্তি পারবে না? ওনাকেও তো দেয়নি, উনি তো এখন রিটায়ার্ড মানুষ, ওনাকেও তো অভিযোগ দেয়নি। আর ওই সময় যখন আল জাজিরা করেছিল, তখন আপনার তো মনে আছে, তখন তো সেনা সদর সরকার দুপক্ষই এটা প্রতিবাদ করেছে। কমপ্লিমেন্ট করি এক সেকেন্ডের, সেটা হলো যে অভিযোগটার কথা বললেন, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটি বললেন যে জেনারেল আজিজের বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে বা স্যাংশন, এটা অনেক আগেই আমাদের যে মার্কিন দূতাবাস, মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে দূতাবাস আছে সেখানে একটু কারেক্ট করে দিন না, উনি বলেছেন কি নোটিফিকেশনটা দিয়েছেন, নট অভিযোগ। আচ্ছা, এই ফলোড দ্যাট। আচ্ছা, তো সেই নট অভিযোগ, অভিযোগ প্রথমেই দিতে হবে অভিযুক্ত। এটা পৃথিবীর বহুল প্রচারিত, এটা থেকে সরার সুযোগ নেই। আমি যদি আপনি বলছেন সরে আসছে, এটি পারসেপশন, ধরেন আমি বলেছি যে পারসেপশন দিয়ে ওনাকে অ্যাকশনটা কেন নিলেন, আমরা তো বুঝতে চাই কি অভিযোগ, আমরা সবাই জানতে চাই, বলেন অভিযোগটা কি, কিভাবে উনি আন্ডারমাইন করলেন, বলেন হাউ হি হিন্ডার দ্যাট, বলেন। ব্যাখ্যা চেয়েছেন আপনারা? না, অভিযোগটা চাই, ব্যাখ্যা তো পরে, আগে আপনি অভিযোগটা দেন। আসবো আপনার কাছে আমি, এরপর যে আবারও যাচ্ছি সাইদুর রহমান টেপা, আপনার কাছে আমি আজিজ বেনজিরের লাগাম কার হাতে আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের অত্যন্ত দুইজন সহ আলোচক এবং আরটিভির দর্শক শ্রোতা। আমার প্রশ্নটা ভিন্ন, কারণ বেনজির সাহেবকে আমি ছোটকাল থেকেই চিনি, জেনারেল আজিজ সাহেবকেও আমি চিনি, ব্যক্তিগতভাবে আমার সাথে খুব সুসম্পর্ক ছিল। আমি এই বিষয়ে যাব না। আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশের দুইটা প্রধান সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর এই প্রধানদের নিয়ে যে কুৎসা রটানো হচ্ছে, লাভটা কাদের হবে, ক্ষতিটা কাদের হবে? আমাদের আমলে এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন আইজি সাহেব ছিল হাজী তোয়েব সাহেব, এরপর আইজি সাহেব ছিল, আর তোয়েব সাহেব যাওয়ার পরে, চাকরি যাওয়ার পরে আবার বিএনপির আমলে তোয়েব সাহেব চাকরি আবার পাইলেন। আশরাফুল হুদা সাহেব ধরে নিলাম, এবং আমি জানি ব্যক্তিগতভাবে ওরা প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছিল। আমার পত্রিকা তখন দৈনিক সাপ্তাহিক ঘোষণা পত্রিকা ছিল, আমি একদিনে 36,000 কপি বিক্রি করছিলাম মাইকে, লিখছিলাম স্বৈরাচারের, হেডিংটা ছিল আমার পত্রিকাটা এখনো আছে, স্বৈরাচারের বড় গলা আইজি তোয়েবের নতুন খেলা। এটা সাপ্তাহিক, তখন মাইকে বিক্রি হতো পত্রিকা, আমার কালেক্টরে কয়েকজন ছিল। এরপরে বিকেলবেলা আবার টেলিগ্রাম বের করলাম, 1 টাকা করে বেচলাম। পরের দিন দেখি গিয়ে আমার অফিসে অভিযোগের স্তূপ তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে, এটা ইনভেস্টিগেশন হওয়ার পরে তাকে বরখাস্ত করলো চাকরি থেকে, আবার বহাল হলো। আশরাফ উদ্দৌলা একই কেস, কিন্তু এটা এইভাবে প্রচার হয় নাই। এখন কি হচ্ছে, সেনাবাহিনীকে বিতর্কিত করছে। লাভ কি হচ্ছে? আমার দলের চেয়ারম্যান যখন রাষ্ট্রপতি ছিল, তখন জাতিসংঘের সেনাবাহিনী প্রেরণ করেছিল। সারা পৃথিবীতে সেনাবাহিনী খুব সুনামের সাথে কাজ করতেছে। এখন যে আমি যেটা আশঙ্কা করছি, এই বিতর্কিত করার মধ্য দিয়ে
আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের পুলিশ বাহিনী যারা বিদেশে যায় জাতিসংঘে, তাদেরকে যাতে না যাওয়া যায়, তাদেরকে দুর্নীতিগ্রস্ত করে যাতে কলঙ্কিত করা যায়, আমার চিন্তা, আমার ব্যক্তিগত না, চিন্তা। আমি বলতে চাইছি কি, আপনি বলেন ওভারঅল বলেছেন যে এই যে যে অভিযোগগুলো, ব্যক্তিগত যে করাপশন অভিযোগগুলো উঠেছে, কোর্ট অর্থাৎ বলছে জব্দ করছে বিভিন্ন জিনিস, এই বিষয়গুলো কি মিথ্যা, বা এইগুলো কি কিভাবে দেখছেন? এখন যে প্রশ্ন হলো, দুর্নীতি যদি করে থাকে তার যথাযথ আইনের বিচার হবে, তো নিঃসন্দেহে দেখুন দুর্নীতি বহুত লোক করছে, এত আলোচনা তো এ নিয়ে হচ্ছে না। আমার প্রশ্ন হলো, দুর্নীতি যে করছে তার বিচার হওয়া উচিত। এখন দুর্নীতি কতটুকু করছেন, কি করছেন, সেটা আপনাকে আগে বিচার বিশ্লেষণ করে তারপরে না বিচার হবে, কিন্তু তার আগেই না, আমি বলতে চাইছি একজন আমলা, একজন আইজিবি, মানে একজন গভর্নমেন্টের বুকরেট এত সম্পত্তির মালিক হতে পারে, এটা কি কিভাবে দেখেন? যে অর্থাৎ যে যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন বিষয়গুলো আসলো না, যাওয়ার পর থেকে এখন সেই বিষয়গুলো আসছে, তাহলে চেকস অ্যান্ড ব্যালেন্সের বিষয়টা কি ছিল না? আমি আপনাকে বলি, মালিক হতে পারে। এদেশে এই স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারও কোটি কোটি টাকার মালিক হয়েছে, না শত শত পুলিশ অফিসার। না, একজন, আমি বলছি হচ্ছে যে একজন পদস্থ এবং প্রধান একটা প্রতিষ্ঠানের, তাকে মনিটরিং করবার জন্য সরকারি এজেন্সি থাকে, গোয়েন্দা সংস্থা থাকে, তাহলে সেগুলো কি সব ব্যর্থ হয়েছে? এখন আপনি আসছেন পয়েন্টে। যেমন আর্মিতে ডিজিএফআই আছে দেখার জন্যে, এফআইও আছে, এমআইও আছে, ফিল্ড ইন্টেলিজেন্স অফিসার, মিলিটারি ইন্টেলিজেন্স এরা আছে, আর আইজি সাহেবকে দেখার জন্য এরাও আছে, সিআইডি আছে, পুলিশ আছে, ইনকোয়ারি করার জন্য দেখতেছে কি করে। NSA আছে। তো তখন করে নাই কেন? ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, তখন কেন করলো না? গোলাম মারুন রানা, আপনি এখানে কি বলবেন? আপনি যেহেতু একটা শীর্ষ পদে ছিল, বিভিন্ন অর্গানাইজেশন সেখানে কাজ করেছে, তো চলে যাওয়ার পরে এখন প্রশ্নগুলো উঠছে সেই সময় তাহলে কি করেছে, তাহলে অন্য কারো ব্যক্তি বেনিফিশিয়ারি হয়েছে কিনা তাদের ক্ষেত্রে? প্রথমত হলো কি, যে ডে বাই ডে সেই 1980 মানে অনেক দিন থেকেই আর কি পুরো সিস্টেমটা করাপ্ট হতে 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 এখন একজন ওসি প্রদীপ, তারও 1000 কোটি টাকা হয়ে যাচ্ছে, স্বাস্থ্য বিভাগের একজন ড্রাইভারের 1000 কোটি টাকা হয়ে যাচ্ছে। তো দুর্নীতিটা ঠিক ওই পর্যায়ে চলে গেছে। এখানে বেনজির সাহেব এবং আজিজ সাহেবের যে মূল সমস্যাটা, সেটা হলো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক। যদি তাদের কোনো রকম আওয়ামী লীগের সাথে সম্পর্ক না হতো, তারা যদি ওইভাবে এনলাইটেন না হতেন, ওইভাবে তাদের প্রচার না হতো, এনলাইটেন শব্দটা ঠিক ব্যবহার করা ঠিক হলো কিনা আমি বলতে পারবো না, ঠিক তারা যদি ফোকাসড না হতেন অ্যাজ এ আওয়ামী লীগের বেনিফিশিয়ারি হিসেবে, তাহলে হয়তো তারা যে দুর্নীতি করছেন, আমি বলতে পারি যে পুলিশের আরও অনেক আইজি আছেন যারা, বা পুলিশের এসপি পর্যায়ের অনেক কর্মকর্তা আছেন যাদের ধনসম্পত্তি নিয়ে টানাটানি করলে বেনজির সাহেবের চেয়ে কোনো অংশে কম হবেন না। বা যে অভিযোগ করা হচ্ছে আপনার আজিজ সাহেবের বিরুদ্ধে, এইরকম পলিটিক্যাল ভাইদেরকে বিমুক্ত করেছে, তারপরে শেষে ভাইদেরকে ব্যবসা বাণিজ্য দিয়েছে, জেলা সরি করেছে, এরকম অনেক মন্ত্রী এমপি এখনও ক্ষমতায় আছেন। মানে আজিজ সাহেবকে বলা হচ্ছে ভাইদেরকে সে এনআইডি কার্ড করেছে, নকল তথ্য দিয়ে ওইটা করেছে, এরকম হাজার হাজার অভিযোগ আছে। মন্ত্রী আছে, এমপি আছে এবং সরকারি কর্মকর্তা আছে। অতীতের কথা বর্তমানে আপনি চিন্তা করেন, সবসময় ছিল বাংলাদেশে, সবসময় একজন এসপির কথা চিন্তা করেন, একজন এসপি জেলা পর্যায়ের কর্মকর্তা, তিনি একটা পুলিশ প্রোটোকল নিয়ে ঘুরেন এবং তার সামনে আর একটা প্রোটোকলের গাড়ি থাকে। অর্থাৎ পুরো পুলিশ সিস্টেমটাকেই এমনভাবে করা হয়েছে। যখন বেনজির সাহেব আসছেন তখন পুলিশের মধ্যে একটা কথা শুরু হলো যে বেনজির সাহেবের ওয়াইফকে বলা হতো ফার্স্ট লেডি, মানে তাদের মধ্যে এখন রাস্তায় এমন অবস্থা হয়ে গেল যে বেনজির সাহেবের ওয়াইফ যখন যেতেন তখন পুলিশ প্রোটোকল দিত এবং রাস্তা বন্ধ করে দিত, এবং কেউ যদি জিজ্ঞাসা করতো, ধরেন আপনি একজন সচিব বা এমপি, ডাজ নট ম্যাটার, আপনাকে আটকায় দিচ্ছে, তো পুলিশ বলতো যে ফার্স্ট লেডি যাচ্ছে। তো এইরকম একটা জিনিস, এগুলোকে আমার কাছে মনে হচ্ছে যে আজিজ সাহেব বা বেনজির সাহেব তারা তাদের কর্মকাণ্ড দ্বারা আওয়ামী লীগকে অনেক বেশি মাত্রায় বেনিফিট দেওয়ার চেষ্টা করেছেন, বেশি থ্যাঙ্কস পাওয়ার চেষ্টা করেছেন, এবং তাদের এক্সপেকটেশন এবং তাদের যে অ্যাক্টিভিটিস এটার ওভার পারফর্ম। আমি আপনার কাছে কেন করে শুনবো, আমি এই পর্যায়ে আমি একটা প্রশ্ন রেখে চলে যাই, প্রশ্ন পরে আপনার কাছে, যেটা রনি বলবার চেষ্টা করলেন যে তারা ক্ষমতায় যখন শীর্ষে ছিলেন, অর্থাৎ দায়িত্বে ছিলেন, সেই সময় তারা এই অর্থকরী
বানিয়েছেন, এবং রনি যেটা বলবার চেষ্টা করলেন যে তাদেরকে ফার্স্টেড উপাধি দিয়েছেন, তাদেরকে নানা রকম প্রোটোকল দিতে, তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ তখন কি করেছে প্রশ্নটি বলবেন একটি বিরতি পরে। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সালাম স্টিল গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সেলিম ওমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় আজিজ বেনজিরদের লাগাম কার হাতে। ফিরছে আলোচনায় প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনি বলুন যে যেখানে বলেছিলাম যে যখন তারা শীর্ষ পদে ছিলেন, এই অর্থনীতিতে সেই সময় বানিয়েছেন, তখন আওয়ামী লীগ সরকার কি তখন চোখ বন্ধ করেছিল? না, আপনি বারবার যেটা প্রশ্ন তুলেছেন। আমরা ফোকাসটা একটু সরে যাচ্ছি। 2 নম্বর হলো, আপনার মনে আছে কর্নেল আকবরের বিরুদ্ধে উনি যখন জাহাজ চলাচল মন্ত্রী ছিলেন, ডেনিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে ঘুষের অভিযোগ করেছিল, কোনো ব্যবস্থা নিয়েছিল? করে নাই। হাওয়া ভবন বিএনপির ক্ষমতায় থাকা অবস্থায় কোনো ব্যবস্থা নিয়েছিল? তারপর আপনি একটা জিনিস লক্ষ্য করেন তো, এই যে 7 খুনের আসামি শফিউল আলম প্রধান বঙ্গবন্ধুর সময় জেলে গেল, জিয়া রহমান মুক্ত করে শেষ দিন পর্যন্ত বিএনপির রাজনীতি করে গেছে না? আমি পার্থক্যটা বলছি, হোয়েদার আওয়ামী লীগ হ্যাজ টু বি জাজড বেসড অন হোয়েদার আওয়ামী লীগ ইজ অ্যাকশন। এবং আওয়ামী লীগ তো কার্পেটের নিচে কিছু লুকিয়ে রাখছে না, এক। কিন্তু তার সাথে যেমন বেনজির সাহেবের বিরুদ্ধে এখন তো মামলাও হয়নি, কিন্তু আগে থেকেই এটি ওনার কিন্তু জব্দ করেনি, অবরুদ্ধ করেছে যাতে হস্তান্তর করতে না পারে। এই বিচার প্রক্রিয়াটা এগিয়ে যাক না কেন, সেটা তো শুরু হয়েছে। এখানে সরকার কি কোনো প্রতিবন্ধকতা করেছে? প্রতিবন্ধকতা করার এই সরকার কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেকে বলার চেষ্টা করছে, কিন্তু সেই অনেকে সময় বললে তো হবে না। কেন তাদের লাগাম টালা না, না, যায়নি? কি যে লাগাম এখন টানবে? যেটা বলেছে যে বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থায় সরকারের সমর্থন আছে, এখন সমর্থন আছে, তখন কেন সেটিকে মনিটরিং উনি কি- কিংবা উনি লাগাম কি- টেনে ধরা উনি হয়নি? কি- যদি উনি এগিয়ে কি- থাকবে যে না, উনি কি তখন করেছিলেন এগুলো? সেটা বিচারিক প্রক্রিয়া আসুক, কখন কি সম্পত্তি নিয়ে। আর ওনার তো পৈতৃক, উনি তো বললেন, উনি টেপাভাইও বললেন, উনি তো পরিবারগতভাবে উনি নিঃস্ব মানুষ না, সম্পন্ন ঘরের মানুষ। 1 একরের উপর জায়গা তার পৈতৃক বাড়ি, বাবার বাড়ির। উনি জবাব দিন না। ওনার ভাই একজন ব্যবসায়ী, এই যে রনিবের বন্ধু, আমি 7 সাল থেকে চিনি, গার্মেন্ট ব্যবসা করতে চিনি 2007 সাল থেকে। তো এগুলো নিয়ে তো কথা না, কথা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, এটা আগাতে দেন, বের হয়ে যাবে, দুদক তদন্ত করুক। আওয়ামী লীগকে যে কারণে ধন্যবাদ দেওয়া উচিত সেটা হলো, আমি উদাহরণ দিয়ে বলেছি, বাংলাদেশে বঙ্গবন্ধুর আমল ছাড়া আর কোনো আমলে তাদের অনুগ্রহভাজন বলেন, তাদের অ্যালাইজ বলেন, তাদের ওই দল ক্ষমতায় থাকতে তাদের বিরুদ্ধে দুদক বলেন, অন্য প্রতিষ্ঠান বলেন, কোনো ব্যবস্থা নেয়নি। আওয়ামী লীগের সময় এটি নিয়েছে, এটি একটা না, রেকর্ড। বিএনপি বা জেনারেল আজিজেরটা তো আসবেই না। বিভিন্ন সময় অভিযোগ করেছে বিরোধী দলগুলো যে অর্থাৎ আমলাতন্ত্রের একটি বিরাট অংশ দুর্নীতি, ব্যবসায়ের লুণ্ঠনের সঙ্গে জড়িত, অর্থ পাচারের সঙ্গে জড়িত। তাহলে তো আপনি কি বলবেন যে আপনি আরো বলেন? কি আছে, এমন না, না, লোক আপনি কি আরো অভিযোগ আছে দেন। যারা? যদি বিএনপি জেনে থাকে বা কেউ জেনে থাকে, ওনারা অভিযোগটি আনছেন না কেন? আমরাও জানতে পারতাম। আমরা হাওয়ার উপর বললে তো হবে না, কারণ কেন, এখানে আপনি দেখেন, তাহলে বলতে চেয়েছেন আর নাই, এরকম আর নেই। ডয়েচে ভেলের রিপোর্ট, জাল জাজিরার রিপোর্ট, এবং এই যে তাদের জেনারেল আজিজ সাহেবের ব্যাপারে যেগুলো লিখেছে, এগুলো তো সব এক সূত্রে গাঁথা দেখতে পাচ্ছি। আপনার যদি অভিযোগই থাকবে, আপনি প্রথম তো তাকে দেবেন। আমি এটা রিপিট করি, এবং এটার কোনো অন্যতা পৃথিবীর কোথাও হতে পারবে না। তাহলে আপনি সত্যি কথা বললেও এটা পরে আপনার এস্টাবলিশড হবে না। আপনি যে প্রসঙ্গটা আসছেন যে আওয়ামী লীগকে কেন আপনারা আসামির বা সরকারকে কেন বলছেন, সরকারকে বরং ধন্যবাদ দেওয়া উচিত। সরকার যে কোনো কিছু গোপন তো করছে না, বা গোপন করতে না, কাউকে তাহলে সহযোগিতাও করছে প্রশান্ত না। আপনি বলুন যে তাহলে 83টি দলিল জব্দের আদেশ দিয়েছে, 33টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছে, এবং এগুলো তো কেন? তো হোক না, আব্দুল আওয়াল মিন্টু সহ 111 সবারগুলো করেছেন। 23টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে, যে এতগুলো কেন ঘটে লোকজন সাবেক আইজি? না, শোনেন, এটি তো এই দুদক তো একটা বিশেষায়িত তদন্ত সংস্থা, তাদের আছে। তাহলে বিবেচনায় নিয়েছে বলতে হবে। সুতরাং তারা জব্দ করবেই। যদি তদন্তে না পায়, উনি যদি প্রমাণ করতে না পারেন, ওনার জ্ঞাত আয় বহির্ভূত হয়, ওনার ব্যবসায়িক ইনকাম না হয়, তাহলে যতটুকু হবে না সেটুকু তারা জব্দ করবে, তাতে অসুবিধা কী? কিন্তু এই প্রক্রিয়াটা যখন শুরু হলো, তখন এটাকে তো আমি তো এখন বলবো যে ধরেন আপনারা এটাকে, আমি আপনাকে বলছি না, বলছি যে এক ধরনের লোক আছে যারা এটাকে সেন্সেশনালাইজ করে পলিটিক্যাল মাইলেজ নিতে চাচ্ছে, ইনস্টিটিউট অফ হেল্পিং অ্যান্টি করাপশন মুভ। তাহলে উল্টা হয়ে গেল না? আপনি যদি সেন্সেশনালাইজ করে এটাকে পলিটিক্যাল মাইলেজ নিতে চান, এটার সাথে 14, 18, 24-এর ইলেকশন নিয়ে আপনি গাল গল্প বানান, কেন বিশ্বব্যাংক মামলা করেছিল না?
কানাডার আদালত পরে কি বলেছে? মোশাররফ সাহেব জেল কাটলো না, যোগাযোগ সচিব মশিউর রহমান সাহেবকে অবসরে যেতে বাধ্য করলো না, তো কানাডার আদালতে কেন বললো বাংলা ভাষায় বললে বিশ্বব্যাংক গাল গল্প করেছে? যদি কানাডার আদালত না হতো তাহলে তো আমরা এখনও ওই দুর্নাম মুক্ত হতে পারতাম না। পারতাম কি? এই কারণে আমরা বলছি রুল অফ ল আপনার জন্য যেমন অ্যাপ্লাই করে, আমার জন্য করে, আজিজ সাহেবের জন্যও করে। আপনি তাকে তো অভিযোগটাই জানাইতে দিলেন না, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন না। আমি মেরিটের প্রশ্ন পরে যাব, এটা আমি জানার কিছু না, কিন্তু আপনি প্রসেস তো মেনটেন করবেন। ডিউ প্রসেস ওই সমস্ত দেশে অত্যন্ত বড় কাজ। আপনি যদি ডিউ প্রসেস মেনটেন না করেন, আপনি পারসেপশনের উপর জাজ করেন, 14-18 কথা বলেন, এই ধরনের কথাগুলো আমি particularly আজিজ সাহেবের কথা বলা বলছি। হয়েছে না দল আপনাদের দলকে বা সরকারের পক্ষ থেকে? দল- তিনি তো সেনাপ্রধান ছিলেন না না আপনাদের সময়, আমি একটা কথা বারবার বলছি, সরকারকে কি এই অভিযোগ দিয়েছে যারা এই কাজটি করেছে? অর্থাৎ ডেমোক্রেটিক আমার ইনস্টিটিউশনের কাছে বিরুদ্ধে অভিযোগ তো কথা আসতে তো হবে। সরকারের বিরুদ্ধেই আসা না না বলা আমাকে তো- সেটি। না, আমাকে সেগুলো তো সবসময় বলেছে নির্বাচন গ্রহণযোগ্য হয় না। আবার বাইডেন চিঠি দিয়েছে, চিঠি দিয়ে একটা অতিরিক্ত কথা বলেছে যে বাংলাদেশের অত্যন্ত অ্যাম্বিশাস ফাইন্যান্সিয়াল যে গোল আমরা তার সাথেও আছি। আপনি তো এক্সট্রা মাইল গিয়েছে বাইডেন, আবার উল্টা কথাও বলেছে। সুতরাং অভিযোগটা আসতে হবে, না হলে ধরুন রনি ভাই সম্পর্কে পারসেপশন, আমার পারসেপশন দিয়ে আর মিডিয়া ট্রায়াল করে কি আপনি দুর্নীতি দমন করতে পারবেন? তাহলে তো ওই বলবেন যে লোম বাঁচতে কি কম্বল উজাট হয়ে যাবে। বরং এটি যারা করছেন, আমি বিশেষ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কথা বলেছি, তারা তো ওই আল জাজিরায় যারা পার্টিসিপেট করেছে ওদেরকে স্টেট ডিপার্টমেন্ট ফান্ডিং করে। তা আপনি ফান্ডিং করলেন আমার বিরুদ্ধে তথ্যচিত্র আচ্ছা বানাইতে। প্রশান্ত, সেটার সর্বশেষ ভিত্তিতে প্রশ্ন আপনার নিচ্ছেন। কাছে। অনেক ব্যবসায়ী আছে যারা মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত, কোর্ট তাদের অর্থাৎ নিষেধাজ্ঞা দিয়েছে, নানা রকম অভিযোগগুলো আছে, সেগুলো কি এমন তদন্ত হচ্ছে? নিশ্চয়ই সরকার হচ্ছে, করছে? না হলে আমরা জানতে পারছি, আপনারা জানতে পারছেন কি করে? গণমাধ্যমে আসছে এগুলো। না না, অ্যাকশনটা নিচ্ছে বলেই তো গণমাধ্যমে আসছে। না এ পর্যন্ত কোনো ব্যবসায়ী কি জেলে গিয়েছেন, বড় ধরনের ব্যবসায়ী? কত মানুষ তো জেলে আছে। ধন্যবাদ। সাইদুর রহমান টেপা। মূল কথাটা হলো, আমি যেটা মনে করি, যখনই দুর্নীতির বিরুদ্ধে, এরা তো দুর্নীতি আজকে করে নাই, ক্ষমতায় থাকাকালীনই করছিল, তখন আমাদের যে গোয়েন্দা বিভাগগুলি ছিল তাদের উচিত ছিল সরকার প্রধানকে বা যা যে সব জায়গায় দরকার এটাকে দিয়ে দেওয়া তার দুর্নীতিগ্রস্ত। সেটা করে না, কোনো সময় করে না। এর মূল কারণটা হলো, আমার চাচারা, আমার বাবা তো পলিটিক্স করতো, আমার 4 চাচাই সরকারি চাকরি করতো ব্রিটিশ আমলে। পুলিশের অফিসার ছিল, কাস্টমার অফিসার ছিল, ইনকাম ট্যাক্স। তখন একটা সরকারি চাকরি করতে গেলে যে রিপোর্ট করতে হতো, 14 পুরুষ দেখতো ওদের বাপ দাদার মধ্যে কী আছে, এখন আর সেটা হয় না। চাকরি যারা করে, আমার জানা মতে অনেক চোরের ছেলে মেয়েরা বড় বড় কিছু হয়ে গেছে দেশে, আমার জানা। এখন ধরেন এই প্র্যাকটিসটা বাদ দিতে হবে, এই প্র্যাকটিসটা বাদ দিতে হবে। আমাকে দেশের যে অবস্থাটা হচ্ছে সেটা হলো, যেমন আমার দেখা জানা, রনি ভাইও জানবে, অন্যরা জানবে কেন আমি জানি না, একসময় ডিসি সাহেবদের জেলা প্রশাসকের আন্ডারে পুলিশ ছিলেন, এসপি সাহেবরা। সেটা এখন চেঞ্জ করে ওই রনি ভাই একটা কথা বলছে, একজন এসপি সাহেব যখন যায় সামনে পুলিশ পিছনে পুলিশ। আগে ডিসি সাহেবের আন্ডারে মিটিং হতো, সেইখানে এখন ডিসিও যে অবস্থা তার চেয়ে বেশি অবস্থা এসপি সাহেবের ডিস্ট্রিক্টে থাকে। এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা একটা সুরা হওয়া উচিত। যেমন ধরেন রাজনীতিতে আমরা সবাই, রনি ভাই ছাত্র জীবন থেকে আমি তো দুর্নীতির কথা আমার কথাটা বলছি। শুনতে জি, জি, বলতে হবে তো। সংক্ষেপে বলুন। আমার না, সংক্ষেপে তো বলবোই। রাজনীতিবিদদের কাছে রাজনীতি নাই, রাজনীতি হয়ে গেছে আপনার ব্যবসায়। রাজনীতি নাই কেন? কেউ কি নিয়ে না, গেছে, আমি ছিনিয়ে বলতেছি, নিয়ে না গেছে? না, রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের কাছে। কারা দিল এখন- সেটি? না, আমরাই দিছি। এখন কি হচ্ছে, আর একটা চালু হয়ে গেছে বেশ কিছু 10 বছর ধরে, যে অবসরে গেলেই সে এমপি হবে, সে মন্ত্রী হবে। এই না যে সেটা তো রাজনৈতিক দল নেতৃত্ব বানাবে। দিয়ে থাকে, তাহলে আপনারা সেখানে আমরা সেইখানে, আমার প্রশ্ন হলো সেইখানেই। আমাদের দেশে এমন দল আছে, ধরেন আপনি ধরেন আমাদের দলের এখন বিরোধী দলের নেতা যে জিএম কাদের সাহেব, উনি অবসর পড়ার পরে উনি এরশাদ সাহেবের ভাই, উনি দলের চেয়ারম্যান হয়ে গেল। তেমনিভাবে অনেক জীবনে রাজনীতি করে নাই, সেও ছোট ছোট দলের চেয়ারম্যান প্রেসিডেন্ট হয়ে গেছে। এমনও হয়েছে, আমার পিয়ন, সেও একটা দলের সভাপতি। আমার পিয়ন ছিল, আমি বলবো না নাম, কারণ সে অনেক বড় নেতা, নাম বলে লাভটা কি। তো এই যে অবসান আমাদের দরকার, এজন্যই আমরা দায়ী। মানে রাজনীতিবিদরাই দায়ী, আপনি বলছেন। আমরা দায়ী, ধন্যবাদ। যারা আমরা সরকার প্রধান থাকি
আমাদের আমলে এরশাদ সাহেব জিয়াউর রহমানের আমলের কথাই বলি, বঙ্গবন্ধুর আমলে সব রাজনীতিবিদরাই ক্ষমতায় ছিল। জি জি এসে জিয়াউর রহমানের আমলে সব ধরে নিয়ে এসে এদিক থেকে ওদিক ধরে নিয়ে রাজনীতি বানাইছে। আমাদের আমলে তো বেশি। যে ধন্যবাদ। হ্যাঁ। গোলাম আলা রনি, জি কি ব্যাপার? জি বলুন, এই যে এই বিষয়টি নিয়ে বলুন যে না তাহলে আমার কাছে এই যে জি, প্রথমত ব্যাপার হলো যে আওয়ামী মানে লীগ- আপনি কি মনে করেন যে এই বেনজির কিংবা জেনারেল আজিজ নিয়ে যে কথাগুলো উঠেছে কি এখনকার প্রেক্ষাপটে বা আগে পরে কি এগুলো হচ্ছে না বা এখনো কি নেই? প্রথমত তারা কেন লাইমলাইটে আসছে না বা তাদেরকে কেন আলোচনা প্রথমত হচ্ছে না? এখানে ডক্টর বেনজির এবং ডক্টর আজিজ দুজনে তো পিএইচডি হোল্ডার। এই দুজন একটা জাস্ট উদাহরণ হিসেবে, সিমটম হিসেবে কাজ করছেন। মূলত তাদেরকে টার্গেট করে আওয়ামী লীগকে চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে দেশের ভিতরে এবং দেশের বাইরে যারা এই ঘটনার সাথে জড়িত, যে আপনারা পুরো জাতিকে মিসলিড করছেন, সবাইকে দুর্নীতির দিকে নিয়ে যাচ্ছেন এবং দেশের যে মানে বলতে চাইছেন পলিটিক্যাল আরো অনেক দুর্নীতিবাজ আছে। রাইট ইউ আর জাস্ট আপনি এখানে দেখেন যে ক্রিপ্টোক্লেসি যে শব্দ, এটা একটা নাউন ব্রিটিশ অনুযায়ী, সেটা হলো এ গ্রুপ অফ পিপল, একটা বিশাল দল, গ্যাং। গ্যাং, যারা চোর, একের বাংলায় যাদেরকে বলা হয় চোর। তো এই চোরেরা কাজই করে কি সংঘবদ্ধভাবে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে চুরি করে আবার সেই চুরির অর্থ জনগণের বিরুদ্ধে ব্যবহার করে এবং জনগণের বিরুদ্ধে ব্যবহার করে গণতান্ত্রিক যত রকম ইনস্টিটিউশন আছে সেই জিনিসগুলো ধ্বংস করে এবং সেই আইনে মিস্টার আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইট মিনস জনাব আজিজ একক ব্যক্তি নন, এর সঙ্গে যদি আমি আওয়ামী লীগের একজন সাধারণ মেম্বার হই, আমিও জড়িত। ডক্টর মানে ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া তিনি যতই ভালো কথা বলেন না কেন, আমেরিকা যেভাবে দিয়েছে এটা ডক্টর আজিজের বিষয় না, এটা অ্যাজ এ হোল আওয়ামী লীগের বিষয় প্রথমত, দ্বিতীয়ত সরকারের বিষয়, তৃতীয়ত অ্যাজ এ নেশন, জাতি হিসেবে আমরা সবার কাছে ছোট হয়ে যাচ্ছি। কারণ আমরা এই বাংলাদেশে বসে কুয়োর ব্যাঙের মতো অনেক বড় বড় কথা বলতে পারি, আই ডোন্ট কেয়ার আমেরিকা, আই ডোন্ট কেয়ার ইউএসএ, কিন্তু মূল ব্যাপার হলো সারা দুনিয়ার মিডিয়া তো তাদের হাতে। তারা যে সার্টিফিকেট দিচ্ছে প্রকারান্তে আমাদেরকে সেই সার্টিফিকেটের কাছে যেতে হচ্ছে, তারা যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলছে সেখানে আমাদের যেতে হচ্ছে, ঘুরে ফিরে তাদেরকে বাইরে আমরা যেতে পারছি না। ফলে আলটিমেটলি তাদের সঙ্গে কন্ট্রাডিক্ট করা যাবে না, কন্ট্রাডিক্ট করে আমরা এই মুহূর্তে আমরা সাস্টেন করতে পারবো না। তো যখনই এই সেইটা উনি যেটাকে বারবার বললো ডয়াজ ভ্যালিতে যখন আজিজ সাহেব সম্পর্কে এই ধরনের একটা অভিযোগ আসলো, ঠিক সেই সময়টা থেকে যদি সরকার সতর্ক হতেন, জেদাজেদি না করতেন, তাহলে আজকের এই বিরূপ পরিস্থিতিটা সৃষ্টি হতো না। এবং এখন যে সরকার যে কাজটা করছে, এটি আমি মনে করছি সরকার একটা খুব মারাত্মক ডেঞ্জারাস গেম খেলছে। এই অর্থে যে অর্থমন্ত্রী যেটা বললেন যে তার বিষয়টা সেনাবাহিনী দেখবে, সেনাবাহিনী যেটা দেখবে তাহলে তাকে কোর্ট মার্শাল ফেস করতে হবে, সামরিক আইন কোর্ট মার্শাল ফেস করতে হবে। এবং কোর্ট মার্শালের যে বিষয়টা এটা গোপনীয় এবং উইদিন দ্য আর্মি, এবং এই কোর্ট মার্শালের বিষয়টি যখনই আজিজ সাহেবের বিচার আসবে তখন আন্তর্জাতিক যে কমিউনিটি তারা সেই বিচারটা যদি দেখতে চায়, তাহলে পুরো সেনাবাহিনীটা এই যে পার্ট অফ দ্য করাপশন, সেই পার্ট অফ দ্য করাপশন পুরো সেনাবাহিনীর যে ইমেজটা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠানটাকেই করাপ্টেড হবে। এক, দুই নম্বর হলো ওখানের যে বিচার, মানে মার্শাল লয়ের যে বিচার, এটা খুব সাধারণ বিচার, অলওয়েজ ক্যাপিটাল পানিশমেন্ট। আজিজ সাহেবকে যদি সেখানে বিচার করা হয় তাহলে সিভিল কোর্টে যে বিচারটা হতো তার সাথে তাকে আরও বিপদের মধ্যে ফেলে দেওয়া হবে। এটা হলো দুই। তিন নম্বর হলো যে কোনো বাহিনীর মধ্যে সবাই ক্ষমতার সাথে থাকে। তো আজিজ সাহেব যখন ক্ষমতায় ছিলেন তিনি তো খুব একেবারে রাজকীয় অবস্থার মধ্যে ছিলেন। তো তার সঙ্গে সঙ্গে তার অনেক বন্ধু যেভাবে তৈরি করেছেন, ওই বাহিনীর মধ্যে তার অনেক শত্রুও আছে। তো যখনই তাকে আপনি মার্শাল লর মধ্যে ফেলে দিচ্ছেন তখন আর সেখানে তার সেই যে আত্মপক্ষ অর্থনৈতিক কথাটা তাই বোঝাচ্ছে, অর্থমন্ত্রী কথাটা তাই বোঝা যাচ্ছে। ফলে ট্রায়ালের ভিতরে যদি তাকে ট্রায়াল করতে হয়, তাকে যদি আমাদের নর্মাল কোর্টে ট্রায়াল হয় আজিজ সাহেবের, এখন তাকে দুদক মামলা দিতে পারে, তার নিয়ে তদন্ত করতে পারে, সিআইডি করতে পারে, এটা রাষ্ট্রের জন্য ভালো, আর্মির জন্য ভালো, আজিজ সাহেবের জন্য ভালো। কিন্তু তা না করে তাকে যদি মার্শাল লতে দেওয়া হয় অ্যাজ এ স্টুডেন্ট অফ ল, আইনের ছাত্র হিসেবে আমার কাছে মনে হচ্ছে এটা ওয়াইজ হবে না, দেশের জন্য খুব ক্ষতিকর। আর দ্বিতীয়ত যেটা বেনজির সাহেবের ব্যাপারটাও একই অবস্থা। বেনজির সাহেবকে শেষ করতে হবে। হ্যাঁ, আমি 1 মিনিট শেষ করে দিয়েছি। বেনজির সাহেবকে এখন ডিজওন করছে, এটাতে আমি ডিসঅ্যাগ্রি করি। মানে সরকার ডিজাইন করছে বলতে। রাইট, ধন্যবাদ। দেখুন, এখানে আমি একটু খুব বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। প্রথম কথা হচ্ছে জেনারেল আজিজ সাহেবের
ব্যাপারে যেই ব্যবস্থাটা আমেরিকা নিয়েছে সেটা যে একেবারেই একতরফা, আনফাউন্ডেড, আনসাবস্টেন্সিয়েটেড, ইউনিল্যাটারাল, এটা অলরেডি প্রমাণিত হয়েছে। কিন্তু কিন্তু আর্মি দেখবে, অর্থাৎ আমি ঘুরে ফিরে এই কথার অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে, যেটা রনি আর্মি বললেন? ওনারাও যে জানতে চাইবেন যে হ্যাঁ ঠিক আছে, আমাদের সাবেক প্রধানের বিরুদ্ধে আপনারা বলছেন কোনো অভিযোগ থাকলে আমাদের কাছে পাঠাই তো নাই। এটা তো প্রথম করা উচিত ছিল, তাহলে আগেই দেখতো এবং অপেক্ষা করতে পারতো দেখে কিনা সরকার, সেটা তো করে নাই। না করে আপনি শাস্তি, জাজ, জুরি, এক্সিকিউশনার একসাথে করে ফেলেছেন দুটা। আর দ্বিতীয়ত হলো, আমি এটি বারবার বুঝতে অপারগ, সরকার যেখানে জবাবদিহিতার সদর দরজা হাট করে খুলে দিয়েছে, খুলে রেখেছ, সেখানে সরকারকে ধরেছে। ধরেন বললে যে আওয়ামী লীগ আমলে এটি হয়েছে, ধরেছে কে? আওয়ামী লীগই ধরেছে। আওয়ামী লীগ সরকারের আমলে ধরা হয়েছে, আরও যেগুলো হয়েছে। তো আপনি যেখানে এ তো গণমাধ্যমে আসার পরে না কেন গণমাধ্যম, অনেক বিষয় তো গণমাধ্যম ফলো করেছে, গণমাধ্যম আনে নাই, গণমাধ্যম ফলো করেছে। আপনার অন্যান্য যে বিষয়গুলো হয়েছে, তাহলে কি, যেটা রনি বলবার সরকার- চেষ্টা করেছে, আওয়ামী লীগ কি তাহলে সরকারকে ডিজন করছে এই না, দুজনকে? এখানে আমি ওন কেন করব? সার্ভিস নেওয়ার পরে না কিসের সার্ভিস নিয়েছে আমি বলেন তো? আওয়ামী লীগ যেটা বলে বিরোধী দল, না, নির্বাচন বা অন্যান্য বিরোধী ইস্যুতে যে- বিরোধী দল তো ওই যে কিসের নৌকা পাহাড়েও চড়াই দিয়ে, সেটা অন্য বিষয়। কিন্তু বিষয় কি হলো, উনি সার্ভিসে ছিলেন অ্যান্ড হি অ্যাক্টেড কারেক্টলি। আমাদের শেষ প্রায়। উনি পাবলিক সার্ভিসে ছিলেন, সার্ভিস দিয়েছেন রাষ্ট্রকে। আওয়ামী লীগ কেন সার্ভিস নেবে? ওয়াই? আওয়ামী লীগের এই সার্ভিস নিতে হবেও বা কেন? হয়ও নাই কখনো। উনি পাবলিক সার্ভিস দিয়েছেন, দেখেন কি ওটা কারেক্টলি দিয়েছেন কিনা, দিলে দ্যাটস ফাইন। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, সালাম স্টিল গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।